আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমাকে একটু জানাও আমাকে একটু জানিয়ে দাও যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং সাউন্ডটা ঠিকঠাকভাবে ক্লিয়ার আছে কিনা। ওকে, আগুন জ্বলার পর ওকে ওকে, ভেরি গুড। ওকে, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, তো সবাই একটু জয়েন করে ফেলো। অ্যান্ড গত ক্লাসে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা প্রথম ক্লাস করেছি। আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীর দ্বিতীয় ক্লাস করব। আচ্ছা, ঠিক আছে। সবাই একটু জয়েন করে ফেলো। আমি কিছু কথাবার্তা বলবো আজকে। প্রথম দিন আমি তোমাদের সাথে আসলে ওরকম কথাবার্তা বলতে পারি নাই। আজকে একটু কথাবার্তা বলবো। অ্যান্ড তোমাদের প্রতি আমার এক্সপেকটেশন আসলে কেমন, বা বাংলাবাজ কোর্সটা আসলে আমার কাছে বাংলাবাজ কোর্সটা কেমন, সব কিছু নিয়ে আমি একটু কথাবার্তা বলবো আজকে একটু কথাবার্তা বলবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে, দেখো, একদম মানে মন থেকে কথাগুলো বলবো। যদি তোমরা শুনতে চাও তাহলে আমি তোমাদের কাছে 5 মিনিট একটু সময় নিব, তারপর হচ্ছে আমি ক্লাসে যাব। 5 মিনিট একটু সময় নিব, তারপর আমি ক্লাসে চলে যাব, সমস্যা নেই। তো মন থেকে কথাগুলো বলবো, তোমরা চেষ্টা করবা যে কথাগুলো শোনার জন্য। ওকে, আচ্ছা। তো যদি তোমরা বলো ভাইয়া পিডিএফ নোটটা জোস, এরকম আমাদের সবগুলো পিডিএফ এরকম জোস, মানে প্রত্যেকটা টপিকের উপর পিডিএফ দেওয়া হবে এরকম, বুঝছো? মানে তুমি কল্পনাও করতে পারবে না যে তুমি এত কম টাকা দিয়ে মানে এত কিছু পাবা। বললাম না, তুমি চিন্তাই করতে পারবে না যে তুমি বাংলাবাজ কোর্সে এত কম টাকা দিয়ে অলরেডি তোমাদের হাতে তরবারি বইটা চলে গেছে। অ্যান্ড দেখছো যে তরবারি বইটা আসলে কেমন, এটা তো মানে বলার আর দরকার নাই। তরবারি বইটা কেমন, মাত্র 850 টাকা দিয়ে কোর্স কিনছো। মানে যেই পিডিএফগুলো পাচ্ছ, এই পিডিএফগুলো বাংলাদেশে অন্য কোথাও পাবা না। আচ্ছা, তো ঠিক আছে, আমি একটু বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে একটু শুনবা প্লিজ, কেউ স্কিপ করবা না। দেখো, আমরা ধরো তোমাদের এই যে কোর্সটা, এই কোর্সটা সাজানোর পেছনে অন্তত 3 থেকে 4 মাস মানে শুধু কোর্সটা সাজানো লাগে। কোর্সের ওয়েবসাইট রেডি করা, কোর্সের কন্টেন্ট রেডি করা, কোর্সের রুটিন রেডি করা। অ্যান্ড এই বছর তোমাদেরকে আবার পিডিএফ দিলাম না, এই পিডিএফগুলো কিন্তু আগের বাংলাবাজ 5 পর্যন্ত কাউকে দিই নাই। তোমরা যদি কেউ যদি বাংলাবাজ 5-এ থাকো, 4-এ থাকো, 3-তে থাকো, তাহলে এটা স্বীকার করবা, এগুলো আমরা কাউকেই দিই না, অর্থাৎ তোমাদেরকেই দিছি। তোমাদের পিডিএফগুলো রেডি করা, তোমাদের কোর্সের জন্য প্রোমো ভিডিও শ্যুট করা। এবছর তোমাদের কোর্সের জন্য যে প্রোমো ভিডিওটা শ্যুট করছি, এটা আমি জাহাঙ্গীরনগর গিয়ে শ্যুট করছি। একটা প্রোমো ভিডিও শ্যুট করতে 1 দিন লাগে, একটা প্রোমো ভিডিও এডিট করতে। তো ওভারঅল একটা কোর্স হয়তো 4 মাসের, 5 মাসের হয়, বা 6 মাসেরই হয়। বাট একটা কোর্স এইটার পেছনে সময় লাগে এরকম আরও 3-4 মাস। অ্যান্ড এই যে আজকে তোমাদের এই যে ক্লাসগুলো নিচ্ছি, স্লাইডগুলো রেডি করা, অনেক সময়ের ব্যাপার, অনেক অনেক সময় লাগে। কিন্তু খুবই কষ্ট লাগে যখন দেখি যে তোমাদের জন্য মানে তোমাদের পড়াশোনাটাকে এত সহজ করার জন্য, তোমাদের পেছনে এত সময়, এত শ্রম ঘাম দেওয়ার পর যখন দেখি যে তোমরা আমার ক্লাসগুলো তোমরা ইউটিউবে ছেড়ে দাও, তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা ফ্রিতে ক্লাস করো, তোমরা একজন আইডি ব্যবহার করে 3-4 জন ক্লাস করো, তখন খুবই খারাপ লাগে। মানে এই যে একটা কষ্ট, এই কষ্টটা আসলে মানে তোমাদেরকে বুঝাইতে পারবো না। এটা আসলে তোমাদেরকে মানে বোঝানোর মতো কোনো বিষয় না। অনেক সময় ক্লাসে অনেক খারাপ লাগে, বাট তোমাদেরকে আসলে বুঝতে দিই না যে হয়তো আমি অসুস্থ, বাট আমি বুঝতে দিই না যে না, আমার পোলাপাইন এটা না বুঝুক আমি অসুস্থ।
অনেক সময় দেখা যাচ্ছে বাইরে অনেক কাজ আছে, যেমন এর আগের ক্লাস নিছি, আগের ক্লাসের পরে আমাদের একটা ক্রিকেট টুর্নামেন্ট ছিল, আমার খুব তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, 9টায় যাওয়ার কথা ছিল, বাট আমি সেখানে যাইতে যাইতে বেজে গেছে আমার 11:30। বাট আমি তোমাদের খুব বুঝতে দিই না, খুব রিল্যাক্স আস্তে 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 পড়াইছি, আমি বুঝতে দিই না। কারণ আমার ক্লাসগুলো যখন এরকম তোমরা যখন করো ইলিগাল ওয়েতে যখন করো, তখন আমার খুব কষ্ট লাগে। এখন দেখো তোমাদের জন্য তোমাদের কারো যদি ফিনান্সিয়াল প্রবলেম থাকে, তো আমাকে বললে আমি কি সেটা সলভ করে দিব না? অবশ্যই দিব। আমাদের হেল্পলাইনে কথা বলো, তোমার প্রপার প্রবলেমটা তুমি তুলে ধরো। কিন্তু কেন পড়াশোনার বিষয় আসলে তোমরা কেন এই সামান্য এই 850 টাকা, 1000 টাকাও না, এই টাকাটার জন্য কেন তোমরা এমন করো? কেন তোমরা এই পড়াশোনার বিষয় আসলে ইলিগাল ওয়েতে তোমরা শিখতে যাও? শুনো, মনে রাখবা, দুনিয়ার সব কিছু যদি 2 নাম্বারি করে যদি অর্জন করা যায়, 2 নাম্বারি করে ক্ষমতা পাওয়া যায়, 2 নাম্বারি করে টাকার মালিক হওয়া যায়, 2 নাম্বারি করে বড়লোক হওয়া যায়, 2 নাম্বারি করে অনেক কিছু, কিন্তু 2 নাম্বারি করে পড়াশোনা করা যায় না। বলো তো 2 নাম্বারি করে কি পড়াশোনা করা যায়? বলো, 2 নাম্বারি করে কি পড়াশোনা করা যায়? হয় না। তো এখন মনে করো যে জিনিসগুলো খুব দুঃখজনক, যারা আমার কাছে পড়তেছ কিন্তু আমার সাথেই প্রতারণা করে পড়তেছে, আমার মনের একটা আধ্যাত্মিক একটা বদদোয়া লেগে যেতে পারে। এখন বললো ভাই আপনি কি অভিশাপ দিচ্ছেন? এখন দেখো, আমি অনেক দিন ধরে আমার সময়, আমার ঘাম, আমার পরিশ্রম, আমি সবকিছু একটা জায়গাতে দিচ্ছি। তুমি যদি সেই জায়গাটা আমার সাথে যদি প্রতারণা করো, তাহলে আমার অভিশাপ লাগাটা কি খুব বেশি দোষের, খুব বেশি অপরাধ না? এটা খুব নর্মাল। তা আমি চাই না যে এই কষ্ট, আমার যে কষ্ট, আমি যে কষ্টটা পাই, এই কষ্টটা তোমাদের কারো কাছে এই কষ্টটার একটা ভাগ যাক। শিক্ষকতা একটা মহান পেশা, এবং শিক্ষক মানুষের বলা হয় জাতি গড়ার কাণ্ডারি। তো সেই শিক্ষকের সাথে প্রতারণা করে আসলে এই জিনিসগুলো অ্যাচিভ করা যায় না। তোমরা প্লিজ এই কাজগুলো কেউ করবা না। যদি কেউ ইতোমধ্যে করে থাকো, প্লিজ বের হয়ে আসো। কারো সমস্যা থাকলে আমার সাথে কথা বলো, আমি সলভ করে দেবো। আমাদের হেল্পলাইনে কথা বলো, সলভ করে দেবো। কিন্তু দয়া করে, আমি জানি তোমরা সবাই কেউ এই কাজ করো না, কিন্তু 2-4 জন তো আছে যারা এই কাজ করছে। তো দেখো, তোমরা যদি 100 জন 200 জন যদি এরকম করে, আমার 100 জন 200 জন আমার কোর্সে ভর্তি না হলে তাতে আমার কিছুই যায় আসে না। তোমাদের কোর্স না চালাইলে কি আমার ক্ষতি হবে? তোমাদের কোর্সের বাইরেও আমার আরো অনেক কিছু আছে, টাকা আর্ন করার আরো অনেক কিছু আছে। তো এইটা একটা কোর্সে যেই টাকা আসে, এটা আমার কাছে, আমি তানভীরের কাছে যে একেবারে মেজর টাকা এরকম না। আলহামদুলিল্লাহ, আমার এর বাইরেও আরো অনেক কিছু আছে। হ্যাঁ, আরো অনেক কিছু আছে। তোমাদের একটা ব্যাচ পড়াইলাম না, অফলাইন ব্যাচ আছে, কলেজ আছে, আমার বই আছে, আমার বাহিরে বিজনেস আছে। তো আমার আসলে লাগে না, কিন্তু আমি খুব কষ্ট পাই, এন্ড এই কষ্টটা আমি চাই না যে তোমাদের কারোর উপর হিট করুক। তো তোমরা এই কাজগুলো কেউ করবা না প্লিজ। তোমাদের কাছে আমি হাত জোর করে মাপ চাই। তোমাদের নিজেদের ক্ষতি হবে, তোমাদের নিজেদের ক্ষতি হবে। এই ছোট্ট একটা জিনিসের জন্য ভবিষ্যতে অনেক বড় কিছু হারাই ফেলবে। এটার যদি একটা খারাপ প্রতিফলন, এটা যদি একটা খারাপ ইফেক্ট পড়ে, তাহলে একেবারে ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এটা শুধু আমার কথা না, অন্য সকল জায়গাতে, এটা অফলাইন হোক, এটা অনলাইন হোক। শোনো, চুরি করে কখনো বিদ্যা অর্জন করা যায় না, চুরি করে বিদ্যা অর্জন হয় না। হ্যাঁ, চুরি করে কখনো বিদ্যা অর্জন করা যায় না, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস কষ্ট পেলাম, আরো ছোট ছোট কিছু কষ্টের ব্যাপার আছে। যেমন গত ক্লাসে আমি বলছি যে আমাদের বন্দিবাসালা গ্রুপে তোমরা রিভিউ দাও, কিন্তু খুব অল্প পোলাপাইন রিভিউ দিছে। বাট কমেন্ট করার সময় সবাই 100 কমেন্ট করে, কিন্তু একটা পোস্ট দিয়ে রিভিউ দিবে এটা কেউ পারে না। এটা আমাকে একটু কষ্ট দেয়। আর এই যে এখন যেমন উপস্থিতি 200-250 স্টুডেন্ট ক্লাস করে, এই সংখ্যাটা আস্তে আস্তে আরো অনেক কমে যাবে। তো এই সংখ্যাটা কমে গেলেও আমি অনেক কষ্ট পাই। তো তোমাদেরকে আমি যেভাবে বলি, একটা রিভিউ আমি অনেক ভালো পড়াইছি না বলো? প্রথম ক্লাসটা প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝাইছি, বোর্ড কোশ্চেনগুলো সলভ করে দিছি। তো যাই হোক, প্রথম ক্লাস হয়তো অনেকে বুঝে উঠতে পারে না। আজকের ক্লাসের পরে তোমরা অবশ্যই রিভিউ দিবা। ব্যাকরণিক শব্দ শ্রেণী আজকে পুরোটাই চেষ্টা করবো তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। অ্যান্ড কেউ যদি ওই কাজটা যদি করো, যে একটু যদি কোনো পড়াশোনার ক্ষেত্রে যদি প্রতারণা করো, প্লিজ ওটা এখানে স্টপ করে দাও। নতুন করে লিগ্যাল ওয়েতে ক্লাস করো, পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, সো ঠিক আছে, আমি তাহলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। সবাই একটু খাতা কলম নিয়ে আমাকে জানাও রেডি কিনা। তো গত ক্লাসে আমরা বিশেষণ পদ পড়েছি, আজকের ক্লাসে আমরা বিশেষণ পদ থেকে আমাদের আলোচনাটা স্টার্ট করব। গত ক্লাসে আমরা একটা কোশ্চেন সলভ করেছি এবং ছোট ছোট অনেকগুলো কোশ্চেন আমরা দেখেছি। তো আজকে আমরা কোশ্চেন নাম্বার 2-এ চলে যাব। অ্যান্ড কোশ্চেন নাম্বার 2-এ আমরা শিখবো যে বিশেষণ পদ কাকে বলে, কত প্রকার ও কি কি। ঠিক আছে, খাতা কলম রেডি? বইটা এখনো পাই নাই। 2-1 দিনের মধ্যে যারা বই অর্ডার দিছো তাদেরকে বইটা আজকে পাঠাই দিব। এই যে দেখো,
বইগুলো আমাদের হাতে আসছে অ্যান্ড এই যে দুইটা বই, হ্যাঁ, হাতে চলে আসছে, বইগুলো পাঠিয়ে দিব। ওকে, আগামীকাল শনিবার, আজকে তো কুরিয়ার অফ ছিল, আগামীকাল হচ্ছে তোমাদের সবগুলো বই চলে যাবে। তো চিন্তার কোনো কারণ নাই, আগামীকাল সব বই চলে যাবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট পেপার কবে থেকে স্টার্ট করবে? তোমাদের কোর্সের আউটলাইন দেওয়া আছে, আউটলাইন অনুযায়ী ক্লাস হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, চলো আমি শুরু করি। রেডি? সো এখানে দুইটা অংশ, একটা হচ্ছে বিশেষণ পদ কাকে বলে, এই একটা অংশ, এটা খুব সহজ। তো বলবা যে পদ অন্য পদকে বিশেষায়িত করে তাকে বিশেষণ পদ বলে। শেষ। তাকে কি বলে? তাকে বিশেষণ পদ বলে। এটা কি লেখা কঠিন? কি বলছি বলো তো? যে পদ অন্য পদকে বিশেষায়িত করে তাকে বিশেষণ পদ বলে। কি বলছি বলো? যে পদ অন্য পদকে বিশেষায়িত করে, তোমাদের যত প্রবলেম প্লিজ, এই যে বই পাই নাই, এটা পাই নাই, ওটা পাই নাই, ওগুলো ডিসকাশন গ্রুপে পোস্ট করো, ক্লাসে করো না। হ্যাঁ, ক্লাসে অ্যাটেনশন নষ্ট হয়। এই যে তরবারি বই পাই নাই, এগুলো ডিসকাশন গ্রুপে পোস্ট করো। ওকে, আমাদের ওখান থেকে তোমাদেরকে সলভ করে দেওয়া হবে। এগুলো ক্লাসে কমেন্ট করো না, কারণ ক্লাসে তো তোমার বইয়ের ব্যাপারটা তো আমি দেখি না, ওটা আমাদের আলাদা বইয়ের টিম আছে, তারা দেখে। এখন তুমি বই পাও না, এটা আমার বললে আমি এটা সলিউশন দিতে পারবো? আমি জানি না বই কিভাবে পাঠায়, কি পাঠায়, ওটা আমাদের আলাদা অফিস থেকে টিম আছে, টিম পাঠায়, বুঝছো? তো ওইটা যেখানে প্রবলেম যেখানে সলভ হবে ওটা ওখানে বলতে হবে, এখানে বলে লাভ নাই। আচ্ছা প্লিজ আসো, তাহলে কি বলো? যে পদ অন্য পদকে বিশেষায়িত করে তাকে বিশেষণ বলে। কি বলছি বলো তো? যে পদ অন্য পদকে বিশেষায়িত করে তাকে বিশেষণ পদ বলে। বলো কঠিন না, একদম সহজ। যে পদ অন্য পদকে বিশেষায়িত করে তাকে বিশেষণ পদ বলে। ফাইন। এবার দেখো ক্লাসিফিকেশনে গিয়ে দেখো, 1 নাম্বার রূপবাচক বিশেষণ। রূপবাচক বিশেষণ মানে খুব সহজ কথা, এটা রং বুঝাবে, রং। যেমন খেয়াল করো, যদি বলি লাল শাড়ি, তাহলে দেখো এই যে লাল শাড়ি, দেখো শাড়ির রং কি? লাল, তার মানে লালটা হচ্ছে রূপবাচক বিশেষণ। লালটা হচ্ছে কি? রূপবাচক। মনে রাখবা, দুনিয়ার 90% বিশেষণ কেমন দিয়ে প্রশ্ন করে পাওয়া যায়। 90% বিশেষণ খালি কেমন দিয়ে প্রশ্ন করবা। যেমন দেখো, কেমন শাড়ি? লাল শাড়ি। দেখো যদি বলি সবুজ পাহাড়, তাহলে কেমন পাহাড়? সবুজ পাহাড়। তাহলে দেখো সবুজ, এটা রং বুঝাচ্ছে না? সো এই জন্য এটা হচ্ছে রূপবাচক বিশেষণ। দেখো লাল ফিতা, তাহলে দেখো এই যে লাল ফিতা, দেখো এই যে লাল ফিতার রং কি? লাল, তার মানে লালটা হচ্ছে রূপবাচক বিশেষণ। তাহলে রূপবাচক বিশেষণ কি? যেটা দ্বারা রং বুঝাবে। গুণবাচক বিশেষণ কি? খুবই সহজ, যেটা দ্বারা গুণ বুঝাবে, গুণ। যেমন দেখো যদি বলি যে চালাক মেয়ে, তাহলে মেয়ের গুণ কি? চালাক, তাহলে চালাক হচ্ছে গুণবাচক বিশেষণ। এরপর দেখো যদি বলি চৌকস, দেখো খেয়াল করো, চৌকস মানুষ, তাহলে মানুষের গুণ কি? চৌকস, তাহলে এইটা হচ্ছে গুণবাচক বিশেষণ। এরপর আসো অবস্থাবাচক বিশেষণ, অর্থাৎ যে বিশেষণের দ্বারা অবস্থা বুঝাবে। যেমন দেখো চলন্ত ট্রেন, আচ্ছা চলন্ত ট্রেন, এবার দেখো ট্রেনের অবস্থা কেমন? উত্তর হচ্ছে চলন্ত। ট্রেনের অবস্থা কেমন? উত্তর হচ্ছে চলন্ত। তাহলে এটা হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। অবস্থাবাচক বিশেষণ, কথা কি বুঝাইতে পারছি? কথা কি বোঝা গেছে? তাহলে বলো তো, রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, এই তিনটা কনসেপ্ট কি ক্লিয়ার? বলো একটু খেয়াল করো। বিশেষায়িত মানে কি? বিশেষায়িত মানে হচ্ছে মডিফাই, বুঝছো ভাইয়া? বিশেষায়িত মানে হচ্ছে মডিফাই করে। যেমন দেখো এই যে শাড়িকে মডিফাই করতেছে লাল, অর্থাৎ আরো বলতে পারি অতিরিক্ত তথ্য দেয়, শাড়ি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে লাল, এই জন্য লালটা হচ্ছে বিশেষণ। কথা বোঝা গেছে? আচ্ছা তাহলে খেয়াল করে দেখো যে গুণবাচক বিশেষণ, রূপবাচক বিশেষণ, গুণবাচক বিশেষণ, অবস্থাবাচক বিশেষণ, তিনটা কনসেপ্ট কি ক্লিয়ার? বলো। রূপবাচক বিশেষণ, গুণবাচক বিশেষণ, এরপর হচ্ছে অবস্থাবাচক বিশেষণ, তিনটা কনসেপ্ট কি ক্লিয়ার? আচ্ছা ফাইন, খুবই ইজি, জাস্ট একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। এরপর হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ, খুবই সহজ। ধরো 1 টাকা, তাহলে টাকার বিশেষণ কে? সংখ্যা। দেখো টাকার বিশেষণ এটা হচ্ছে কি? সংখ্যা। একটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। এবার আসো ক্রমবাচক। ক্রমবাচক হচ্ছে যদি বলি প্রথম দিন, তাহলে প্রথমটা হচ্ছে ক্রমবাচক। তাহলে দেখো প্রথম দিন, দ্বিতীয় শ্রেণী, ওকে, তৃতীয় শ্রেণী, এগুলো হচ্ছে ক্রমবাচক, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলো হচ্ছে ক্রমবাচক। আর এই যে 1, 2, 5, 10, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সংখ্যাবাচক। তাহলে পার্থক্য বুঝতে পারছো? তাহলে দেখো প্রথম, দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, নবম, দশম,
এগুলো হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে ক্রমবাচক। পার্থক্য বুঝছো? আচ্ছা, এরপর আসো পরিমাণবাচক, অর্থাৎ যেটা দ্বারা পরিমাণ বুঝাবে, পরিমাণ। যেমন খেয়াল করো, যদি বলি যে আধা কেজি চাল, আধা কেজি চাল, তাহলে চালের পরিমাণ বোঝাচ্ছে আধা কেজি। দেখো যদি বলি 5 লিটার তেল, তাহলে দেখো তেলের পরিমাণ বোঝাচ্ছে 5 লিটার, তার মানে এই 5 লিটারটা হচ্ছে পরিমাণবাচক বিশেষণ। আচ্ছা এইবার বলো তো দ্বাদশ, 1 নাম্বার দ্বাদশ, এটা কোন ধরনের বিশেষণ? দ্বাদশ বলো তো, দ্বাদশ এটা কোন ধরনের বিশেষণ? 2 নাম্বার যদি হয় তাহলে বলো 12 এটা কোন ধরনের বিশেষণ? পারবা? 12 এটা কোন ধরনের বিশেষণ? পারবা কি না বলো? জাস্ট লাইক অ্যাডজেক্টিভ। জি, বিশেষণের ইংরেজি হচ্ছে অ্যাডজেক্টিভ, বুঝছো? বিশেষণের ইংরেজি হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা ভাই একটু ধীরে পড়ান, আমি কিন্তু ধীরে পড়াচ্ছি। মানে ব্যাপারটা হচ্ছে যারা এর আগে অন্য টিচারের কাছে পড়ছো, তিনি হয়তো আরো অনেক ধীরে পড়ায় যে কোনো সাবজেক্ট, তাদের কাছে মনে হতে পারে যে আমি একটু ফাস্ট পড়াই, বাট আমি কিন্তু স্ট্যান্ডার্ড পড়াই। তবুও আমার 2-1টা ক্লাস করলে তখন আর মানে প্রবলেম মনে হবে না। হ্যাঁ, তবু আমি আরো স্লো পড়ানোর জন্য চেষ্টা করতেছি। ওকে, তাহলে দেখো যে দ্বাদশটা আছে, তো বুঝতে পারতেছো এটা কিন্তু ক্রমবাচক। এই যে দেখো প্রথম, দ্বিতীয়, অষ্টম, একাদশ, দ্বাদশ, এগুলো কিন্তু ক্রমবাচক বিশেষণ। এগুলো কি? ক্রমবাচক বিশেষণ। আর 12, 13, 14 এগুলো কি বলতো? এগুলো হচ্ছে সংখ্যাবাচক। ওকে, সংখ্যাবাচক। হ্যাঁ, আচ্ছা এরপর আসো উপাদানবাচক। উপাদান কি? উপাদান হচ্ছে যেটা দিয়ে তৈরি। ধরো অনেকগুলো সুতা, এখন সুতা থেকে তৈরি হয় কি? এই যে ধরো অনেকগুলো সুতা, একটু ভালো করে খেয়াল করো, ধরো অনেকগুলো সুতা। হ্যাঁ, এখন সুতা থেকে তৈরি হয় কি? সুতা থেকে তৈরি হয় ধরো কাপড়, তাহলে কাপড়ের উপাদান কি? উত্তর হচ্ছে সুতা, বুঝছো? আচ্ছা ধরো মাটি, মাটি থেকে তৈরি হয় কি? মাটি থেকে আমরা হাড়ি তৈরি করি না, মাটির হাড়ি, তাহলে মাটির উপাদান কি? হাড়ির উপাদান কি? মাটি। হাড়ির উপাদান কি বলো? মাটি। গুড। তাহলে বলো তো, ধরো টেবিল, টেবিলের উপাদান কি? তোমরা বলো, টেবিলের উপাদান কি বলো? টেবিলের উপাদান কি? ধরো এই একটা টেবিল, তাহলে টেবিলের উপাদান কি? টেবিলের উপাদান হচ্ছে কাঠ। যদি কাঠের টেবিল হয় তাহলে কাঠ হচ্ছে উপাদান। তাহলে উপাদানবাচক বিশেষণ হচ্ছে ওইটাই, মানে যেটা উপাদান বুঝাবে। আচ্ছা এইবার ধরো আমি বললাম পাথুরে মূর্তি, তাহলে দেখো তো পাথুরে মূর্তি, এখন বলো মূর্তির উপাদান কি? পাথর, তার মানে পাথুরে, এটা হচ্ছে উপাদানবাচক বিশেষণ। দেখছো? আচ্ছা যদি বলি বেলে মাটি, তাহলে এই যে দেখো মাটি, কেমন মাটি? মাটির উপাদান কি? উত্তর হচ্ছে বেলে, তার মানে এটা হচ্ছে উপাদানবাচক বিশেষণ। দেখছো? আচ্ছা এবার দেখো কাঠের দরজা, কাঠের দরজা, তাহলে বলো তো দরজার উপাদান কি? উত্তর হচ্ছে কাঠ। তাহলে বুঝছো উপাদানবাচক মানে কি? মানে যেটা থেকে তৈরি হয়। আচ্ছা এরপর হচ্ছে প্রশ্নবাচক। এটা তো খুবই সহজ, কে, কেমন, কবে, মানে যেগুলো দিয়ে প্রশ্ন করা বোঝায়, খুবই সহজ। যেগুলো দিয়ে প্রশ্ন করা বোঝায় ওগুলো হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ। হ্যাঁ, আচ্ছা এরপর হচ্ছে নির্দিষ্টতাবাচক বিশেষণ। নির্দিষ্টতাবাচক বিশেষণ কি? যে বিশেষণটা নির্দিষ্ট করে কোনো জিনিসকে বোঝায়, নির্দিষ্ট করে কোনো জিনিসকে বোঝায়। যেমন ধরো আমি বললাম এই লোক, আচ্ছা বলো তো এই লোক, এখন এই যে বিশেষণ এইটা কি? ধরো এই লোক, আচ্ছা বলো তো এই লোক দ্বারা কি লোকটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? আমাকে কেউ বলো। ধরো আমি বললাম কলম, এখন বললাম যে এই কলম, এখন বলো কলমটাকে কি নির্দিষ্ট করে বলছি না অনির্দিষ্ট করে? ডেফিনেটলি নির্দিষ্ট করে। তাহলে এই লোক, এইটা হচ্ছে নির্দিষ্টতাবাচক বিশেষণ। আবার দেখো আমি যদি বলি যে হ্যাঁ ওই বই, তার মানে বইটা কিন্তু নির্দিষ্ট। ওই বইটা নিয়ে আসো, তার মানে নির্দিষ্ট একটা বইকে বলছো, তার মানে কি নির্দিষ্ট একটা বইকে বলছো। তাহলে নির্দিষ্টতাবাচক বিশেষণ হচ্ছে কি? যেটা দিয়ে নির্দিষ্ট করে বোঝায়, ওটাকে বলো এটা হচ্ছে নির্দিষ্টতাবাচক বিশেষণ, বুঝছো? আচ্ছা এরপর আসো বিধেয় বিশেষণ, আর একটা হচ্ছে ভাববাচক বিশেষণ। এই দুইটা পড়লে আমাদের শেষ, এরপর আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। এখন খুব ভালো করে খেয়াল করো ভাইয়া, দেখো একটু একটু প্লিজ ভালো করে একটু খেয়াল করো। আচ্ছা বলো বিশেষণ কি আগে বসে নাকি পরে বসে? মানে বিশেষণ কি বিশেষের আগে বসে নাকি পরে বসে বলতে পারবা? সাধারণত স্ট্রাকচার কেমন হয়? আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ মানে কি? বিশেষণ, এরপর নাউন বসে, তাই না? ফরম্যাটটা তো এরকম।
তাহলে আমরা এইখান থেকে বলতে পারি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে কি বসে বলো? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা খেয়াল করো, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু যদি কখনো দেখি অ্যাডজেক্টিভ পরে বসে, অর্থাৎ বিধেয় বিশেষণ হচ্ছে বিশেষণ যদি পরে বসে, তাহলে ওই বিশেষণ হচ্ছে বিধেয় বিশেষণ। বিশেষণ পরে বসলে, বিশেষণ কোথায় বসলে বলো তো? বিশেষণ পরে বসলে সেটাকে বলে, সেটা হচ্ছে বিধেয় বিশেষণ। বিশেষণ পরে বসলে সেটাকে কি বলে? সেটাকে বলে বিধেয় বিশেষণ। আচ্ছা এবার আসো একটু দেখি। ধরো আমি বললাম লোকটি পাগল। লোকটি পাগল, এই যে দেখো লোকটি পাগল, ঠিক আছে? এখন দেখো লোকটার বিশেষণ কে বলো তো? লোকটার বিশেষণ কে? লোকটার, এই যে একজন বলছে স্যার আমি অসুস্থ, তাহলে দেখো ও যে বলছে আমি অসুস্থ, এই যে দেখো আমি অসুস্থ। এখন দেখো তো এই অসুস্থ, এখানে আমির বিশেষণ কে বলো তো? আমির বিশেষণ কে? অসুস্থ। তাহলে দেখো এই যে বিশেষণগুলো, এগুলো কিন্তু পরে বসছে। লোকের বিশেষণ পাগল, আমির বিশেষণ অসুস্থ। এই যে যখন বিশেষণটা যখন পরে বসে, বিশেষণটা যখন পরে বসে তখন এটাকে বলো এটা হচ্ছে বিধেয় বিশেষণ। খুবই সিম্পল। আচ্ছা এবার আসো ভাববাচক বিশেষণ কি? ভাববাচক বিশেষণ হচ্ছে ধরো প্রথমে একটা অ্যাডজেক্টিভ, এরপর আরেকটা অ্যাডজেক্টিভ, এরপর নাউন। অর্থাৎ যদি কখনো নাউনকে একটা অ্যাডজেক্টিভ মডিফাই করে, মানে একটা বিশেষণ ওই বিশেষণকে যদি আবার আরেকটা বিশেষণ এসে মডিফাই করে, ওইটাকে বলে এটা হচ্ছে ভাববাচক বিশেষণ। আচ্ছা ব্যাপারটা এখনো ভালো করে বুঝো নাই, আমি একটু ভালো করে বুঝাই। ধরো আমি বললাম খুব চালাক ছেলে, তাহলে দেখো খুব চালাক ছেলে। এখন দেখো এখানে ছেলের বিশেষণকে চালাক, আবার কেমন চালাক? খুব চালাক। এই যে দেখো এই বিশেষণের বিশেষণ, অর্থাৎ চালাক কিন্তু নিজেই অ্যাডজেক্টিভ বা বিশেষণ, এই বিশেষণটাকে বিশেষায়িত করতেছে খুব। তার মানে এই যে খুবটা আছে, খুবটা হচ্ছে ভাববাচক বিশেষণ। খুবটা কি? ভাববাচক বিশেষণ। আচ্ছা এইবার আমি একটা বাক্য বলি, খেয়াল করো। আমি বললাম যে রহিম দ্রুত, হ্যাঁ খেয়াল করো, রহিম দ্রুত, হ্যাঁ আচ্ছা এরকম না, বাক্যটা এরকম বলি। আচ্ছা বাক্যটা হচ্ছে রহিম অত্যন্ত অত্যন্ত মেধাবী ছাত্র। মেধাবী ছাত্র। এইবার তোমরা বলো এই বাক্যে ভাববাচক বিশেষণ কোনটা বলো? এই বাক্যে রহিম, রহিম অত্যন্ত, রহিম অত্যন্ত মেধাবী ছাত্র। এখন বলো তো এই বাক্যে, বলো এই বাক্যে বিধেয় বিশেষণ কোনটা? তাহলে দেখো ছাত্রের বিশেষণ হচ্ছে মেধাবী, আবার মেধাবীর বিশেষণ হচ্ছে অত্যন্ত। মেধাবীর বিশেষণ কি বলতো? অত্যন্ত। ফাইন। আচ্ছা তাহলে অত্যন্তটা হচ্ছে ভাববাচক বিশেষণ। সিম্পল। এবার আসো আমরা একটু ফুড কোশ্চেন সলভ করি। সো আমরা এবার আসো অনুচ্ছেদ থেকে, সিলেট বোর্ড 2023 অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ পদ খুঁজে বের করো। খুবই সহজ। দেখো তো এখানে বলছে যে নিচের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ পদ খুঁজে বের করো। কোশ্চেন আসছে সিলেট বোর্ড 2023-এ। আব্বু ছোট মামা হয়েছে, এটা রেইনকোট গল্প থেকে নিছে। আব্বু ছোট মামা হয়েছে। 2.5 বছরের মেয়েটার সদ্য ঘুম ভাঙা গলা, ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে উঠলো। মিন্টুকে ঢুকে পড়লো অস্ত্র শস্ত্র হাতে। এর মানে পিছে ঢুকেছে মিলিটারি। তার মানে না, দরজা ছিটকানি খিল সব বন্ধ। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয় আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? কারণ খুব সহজ, আমি তোমাকে বলি। দেখো প্রথমত হচ্ছে বিশেষণ যেহেতু বলছে, যেহেতু তোমাকে বলেই দিছে বিশেষণ, তো মনে রাখবা দুনিয়ার 90% বিশেষণ খালি কেমন দিয়ে প্রশ্ন করে পাওয়া যায়, কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। তাহলে দেখো এই যে ছোট মামা, কেমন মামা? উত্তর হচ্ছে ছোট। দেখছো এই যে ছোট একটা বিশেষণ। এখন এইগুলোর উত্তর কিভাবে লিখবা? এটা কিন্তু গত ক্লাসে বলছি। ধরো এটা 3 নং প্রশ্নের উত্তর, তাহলে 3 নং প্রশ্নের উত্তর লিখে জাস্ট এইভাবে বিশেষণ লিখবা। এই যে জাস্ট সিম্পল বিশেষণ লিখবা, কোড করবা, শেষ। এরপর দেখো ছোট, এটা একটা বিশেষণ। এরপর দেখো এই যে 2.5 বছর, তাহলে বছর কত বছর? এই যে 2.5 বছর, তাই না? এটা বছরকে মডিফাই করতেছে 2.5, তাহলে 2.5 এইটা একটা। আমাকে যেহেতু 5টা বলছে আমি 5টা বের করি, তাহলেই হবে। এরপর দেখো এই যে গলা, কেমন গলা? ঘুম ভাঙা গলা। দেখো কেমন গলা? ঘুম ভাঙা গলা। তাহলে দেখো এই যে ঘুম ভাঙা গলা, ঘুম ভাঙা, ওকে ঘুম ভাঙা, তাহলে গলার বিশেষণ হচ্ছে ঘুম ভাঙা। কেমন গলা? ঘুম ভাঙা গলা। ভাঙা ভাঙা বুলি, কেমন বুলি? দেখো কেমন বুলি, ভাঙা ভাঙা বুলি।
তাহলে দেখো যে ভাঙা 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 ভাঙা, ওকে। তাহলে দেখো 1টা 2টা 3টা 4টা। আরেকটা দেখি, সে চমকে উঠলো। মিন্টু কি ঘরে ঢুকে পড়লো অস্ত্র শস্ত্র হাতে? এর মানে পিছনে ঢুকেছে মিলিটারি। না, দরজানি খিল সব বন্ধ। ভুল, এর মধ্যে তার 5 বছর। এই যে দেখো এখানে আরেকটা বিশেষণ, যে কত বছর? 5 বছর। সেটা যেহেতু সংখ্যা সংকলে, তাহলে এখানে আরেকটা বিশেষণ, এটা হচ্ছে 5। বিশেষণ আরো আছে, যেমন দেখো যে গম্ভীর চোখে। কেমন চোখ? উত্তর হচ্ছে গম্ভীর চোখ। তো আমরা যে কোনো 5টা লিখবো, বেশি লেখার দরকার নাই, বেশি লিখলে নাম্বার বেশি দিবে এরকম না, উল্টে কেটে দিতে পারে। সদ্য কি হয় না? হ্যাঁ সদ্য হয়। এখানে তুমি ঘুম ভাঙা না বলে যদি এটা বলো যে সদ্য ঘুম ভাঙা, তাও হবে, তাও ভুল হবে না। হ্যাঁ, সদ্য ঘুম ভাঙা অথবা ঘুম ভাঙা, এটা 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 বললে হবে। সদ্য, বুঝছো? সদ্য মানে মাত্র, এটা বুঝায়। আচ্ছা এবার বলো, কোশ্চেনটা কি বুঝতে পারছো? কোশ্চেনটা কি বুঝতে পারছো? আমাকে বলো তো, কারো কোনো কোশ্চেন আছে? আমরা আরো অনেকগুলো কোশ্চেন সলভ করবো, এন্ড হোপফুলি তোমরা বুঝতে পারছো। কোশ্চেনটা কি বোঝা গেছে? বলো তো ভাইয়া। ক্রিয়া বিশেষণ হচ্ছে ক্রিয়াকে বিশেষায়িত করে। আব্দুল্লাহ আল মাসুদ, রকেট অতি দ্রুত চলে। কিভাবে চলে? এই চলে ক্রিয়াকে বিশেষায়িত করতেছে, দ্রুত। আর বিশেষণ কিন্তু ক্রিয়াকে বিশেষায়িত করে না। ভাববাচক বিশেষণ কি বিশেষণের বিশেষণ? এক্স্যাক্টলি, ভাববাচক বিশেষণটা হচ্ছে বিশেষণের বিশেষণ। আচ্ছা এইবার আসো আমরা দেখি ঢাকা বোর্ড 2017 অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ পদ খুঁজে বের করো। তাহলে দেখো এখান থেকে আমরা একটু দেখি যে অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও। হ্যাঁ, আমি বলতে চাই না, অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করো, অপরকে একটুখানি সুখ দাও, অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বলো, পথের অসহায় মানুষের দিকে করুণ কটাক্ষ নিক্ষেপ করো, তাহলেই অনেক হবে। তো এখান থেকে তোমরা একটু 5টা বের করো তো। অস্ত্র শস্ত্র কি হয় না? কেমনে হয় বাবা? অস্ত্র শস্ত্র এটা কি কাউকে মডিফাই করে? এটা কি অ্যাডজেক্টিভ জীবনে হয়? এটা তো বিশেষ্য, এটা তো নাউন। লাস্ট ছোট মামা কি হবে? দেখো যেহেতু তুমি আগে একবার ছোট, এটা যেহেতু একবার বিশেষণ হিসাবে ধরেই নিছো, সো এটাকে আবার দ্বিতীয়বার ধরার দরকার নাই। এটা কিন্তু গত ক্লাসে এই হ্যাক্সটা তোমাদেরকে বলছি, যে যদি 2টা থাকে এবং একবার যদি ওটা বিশেষণ হয়ে যায়, তাহলে পরের বার ওটা ধরার দরকার নাই। অর্থাৎ ইউনিক 5টা নেওয়ার জন্য চেষ্টা করবা, ইউনিক 5টা বিশেষণ, যেটা মিল হবে না। ওকে, সো 1 মিনিট এখান থেকে 5টা বিশেষণ পদ খুঁজে বের করো দ্রুত। মুক্তিবাহিনী হয় না বাবা, মুক্তিবাহিনী তো নাম, এটা একটা বাহিনীর নাম, এটা কেমনে বিশেষণ হবে? এটা তো বিশেষ্য। দ্রুত সলভ করো। ওকে, ভেরি গুড। চলো আমি একটু সলভ করে দিই। আমি একটু সলভ করে দিই। তা আসো খেয়াল করো, অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও। হ্যাঁ, আমি বলতে চাই না, অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ। তাহলে আনসার কিভাবে করবা? জাস্ট বিশেষণ লিখবা, বিশেষণ লিখে ফাইন, এরপর বিশেষণ। তাহলে দেখো দুঃখ, কেমন দুঃখ? ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ। সেই যে ক্ষুদ্র ক্ষুদ্র, এটা একটা বিশেষণ, তাই না? তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র, ওকে, ক্ষুদ্র ক্ষুদ্র। আচ্ছা এরপর দেখো অপরকে একটুখানি সুখ দাও। দেখো সুখ কিন্তু বিশেষণ না, আমি কিন্তু প্রথম ক্লাসে বলছি সুখী বিশেষণ, সুখ কিন্তু নাউন। এখন কেমন সুখ? এই যে একটুখানি সুখ, তাহলে একটুখানি এটা বিশেষণ, একটুখানি এটা বিশেষণ, ওকে। আচ্ছা অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা, তাহলে দেখো এখানে এই যে কেমন কথা, উত্তর হচ্ছে মিষ্টি কথা, তাই না? মিষ্টি। আবার মনে রাখবা এখানে কিন্তু এই যে একটুখানি, এটাও কিন্তু বিশেষণ, এটাও বিশেষণ, ওকে। মানে ব্যাপারটা হচ্ছে এই যে দেখো কথার বিশেষণ একটুখানি মিষ্টি কথা, একটুখানি মিষ্টি। তো তুমি এখানে একটুখানিও ধরতে পারো, মিষ্টিও ধরতে পারো। এখন এইখানে নিয়মটা হচ্ছে ইমিডিয়েট আগের একটাকে বিশেষণ হিসাবে ধরবো, ফাইন। তো আমাদের কোশ্চেনে কিন্তু বলে দেয়, এখানে যদিও 5টা লেখা নাই, বাট তোমাদেরকে 5টা নির্ণয় করতে বলে দিবে।
তো ফাইন, আমরা চেষ্টা করি যে এখান থেকে যেহেতু কথার বিশেষণ মিষ্টি, তাই আগেরটা নিলাম না, পরেরটা নেওয়ার জন্য চেষ্টা করি। এরপর দেখো পথের অসহায় মানুষ, তাহলে কেমন মানুষ? অসহায় মানুষ। ফাইন, তাহলে দেখো অসহায়, অসহায় হয়ে গেল একটা। এরপর দেখো এই যে করুণ কটাক্ষ, তাহলে কেমন কটাক্ষ? উত্তর হচ্ছে করুণ, তাহলে এটা একটা। ফাইন, দ্যাটস ইট, শেষ। তো 5টা আমাদের হয়ে গেল, বুঝছো? আচ্ছা এইবার বলো সহজ, বলো তো ভাইয়া সহজ? ওকে, সহজ না? চলো লাস্ট আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। এটাই কোশ্চেনটা পারলে হয়ে যাবে, আমরা এরপর বিশেষণ পদ শেষ। যশোর বোর্ড 2017 কোশ্চেনটা আসছে। এখন কোশ্চেনে বলছে কি দেখো, আদি কবি বাল্মীকি একদিন কাক ঢাকা ভোরে সবুজ ঘাসের উপর আনমনে বসে গাছের ঢালে বসা চঞ্চল দুটি সাদা বক ও বকির দিকে তাকাচ্ছিলেন। এমন সময় একজন শিকারী নিচ থেকে সোনালী রঙের তীর নিক্ষেপ করলেন। একটি বকের দেহে তীর বিদ্ধ হলো। বেখেয়ালি কবি বললেন দুটি শ্লোক, মানে দুটি লাইন আর কি, কবিতার লাইন। এভাবেই প্রথম কবিতার জন্ম। ওকে ফাইন, এখন এখান থেকে খুব তাড়াতাড়ি একটু দেখো সুখ বিশেষণ হয় না কেন। দেখো সুখ কাউকে মডিফাই করতে পারে না। সুখ কি মানে তুমি বলতে পারবা সুখ মানুষ, সুখ কথা? না, তুমি বলতে হবে কি এই যে সুখ, এটা কিন্তু মডিফাই করে না। হ্যাঁ তুমি এখন বলতে পারবা সুখী মানুষ, হ্যাঁ সুখী লোক। তাহলে এই যে দেখো এই সুখী হচ্ছে বিশেষণ, সুখ বিশেষ্য, সুখের বিশেষ্য হচ্ছে সুখী। গুণ বিশেষ্য, গুণের বিশেষ্য হচ্ছে গুণী। কথা বুঝতে পারছো ভাইয়া? পানির মতো ইজি লাগে কেন? খুবই ইজি, খুবই 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 ইজি। হ্যাঁ এইবার আসো আমরা এইখানে একটু কোশ্চেনটা সলভ করি। পড়লেই আসলে সহজ, পড়লেই সহজ। ওকে, সেখানে আমরা একটু কোশ্চেন সলভ করি। দেখো খুব ভালো করে দেখো, এখানে আমরা কোশ্চেনগুলো সলভ করি। সো দেখো এখানে খেয়াল করে, আদি কবি কেমন কবি? উত্তর হচ্ছে আদি কবি। দেখো এই যে আদি একটা বিশেষণ। ওকে আচ্ছা, একদিন কাক ঢাকা ভোর, তাহলে দেখো কেমন ভোর? উত্তর হচ্ছে কাক ঢাকা ভোর, মানে কাক ডাকতেছে এরকম, কাক ডাকা ভোর। ওকে, কাক ডাকা ভোর। তাহলে এইবার দেখো কেমন ঘাস? সবুজ ঘাস। ওকে, তাহলে আরেকটা পাইলাম সবুজ। আচ্ছা, চঞ্চল দুটি সাদা বক, তাহলে এই যে বকের বিশেষণ কি? সাদা। এখন এখানে কিন্তু দুটিও বিশেষণ, এখন যেহেতু ইমিডিয়েট একটা নিছি তাহলে আর এটা নেওয়ার দরকার নাই। এমন সময় একজন শিকারী, এই যে দেখো এই যে শিকারীর বিশেষণ হচ্ছে একজন, এটাও হয় একজন। সোনালী রং, এই যে রঙের বিশেষণ কি বলো? সোনালী, এটাও হয়। বেখেয়ালি কবি, এই যে কেমন কবি? বেখেয়ালি। অনেক বিশেষণ, অভাব নাই। এই যে দুটি শ্লোক, দুটি, এটাও কিন্তু বিশেষণ। ওকে, এভাবে এই যে প্রথম কবিতার জন্ম, তাহলে এই যে কবিতার বিশেষণ এখানে প্রথম, তো প্রথম এটাও বিশেষণ। অনেক বিশেষণ আছে, দেখছো? এবার বলো এই টাইপের কোশ্চেন যদি আসে, মানে না না পাইরা উপায় আছে আমার, বলো তো? মানে না পাইরা কি উপায় আছে আমার, বলো? মানে না পারি না এমন এমন শব্দ মুখ দিয়ে আনলেও গুনাহ হবে, পারি না এটা মুখ দিয়ে আনলেও গুনাহ হবে। ওকে আচ্ছা, এরপর আসো আমরা চলে যাই। এবার আসো আমাদের 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে আবেগ শব্দ কাকে বলে, কত প্রকার ও কি কি? আচ্ছা ফাইন, তা আগে বুঝতে হবে আবেগ শব্দ কি। অর্থাৎ যে সকল শব্দ আমাদের মনের আবেগকে প্রকাশ করে। খুবই সহজ, যে সকল শব্দ আমাদের মনের আবেগকে প্রকাশ করে ওই শব্দগুলোকে বলা হয়, ওই শব্দগুলো হচ্ছে আবেগ শব্দ। অর্থাৎ এই শব্দগুলো বাক্যের সাথে, ভাইয়া আনমনে মানে কি? মানে যার মন স্থির নাই তাকে বলা হয় আনমনে। তো খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো, দেখো আবেগ শব্দ হচ্ছে যে সকল শব্দ, মানে যে সকল শব্দ খেয়াল করে দেখবা আমাদের বাক্যের কেবল আবেগ প্রকাশের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ পুরো বাক্যের সাথে সম্পর্ক রাখে না। যেমন বললো, যেমন বললো ওগো, একটু এদিকে আসো। এই যে দেখো ওগো একটু এদিকে এসো, এই বাক্যে দেখো মূল অংশটা হচ্ছে একটু এদিকে, একটু এসো, একটু এদিকে এসো, যাই বলো একটু এসো, এটা হচ্ছে মূল বাক্য। এটার সাথে এই যে দেখো আগে ওগো বসছে না, এই ওগোটা হচ্ছে আবেগ শব্দ। দেখো এটা কিন্তু বাক্যের সাথে কোনো সম্পর্ক নাই, এটা অতিরিক্ত মনের আবেগকে প্রকাশ করে। ওগো, যখন তুমি ওগো বলে ডাক দাও তখন একটা ভাব চলে আসে, বুঝছো? এরপর বললো যে ইস, তুমি ভীষণ দুষ্ট। এই যে দেখো ইস তুমি ভীষণ দুষ্ট, এই বাক্যে দেখো মূল বাক্যটা কি? মূল বাক্যটা হচ্ছে তুমি ভীষণ দুষ্ট। এই যে ইসটা আছে এটা হচ্ছে আবেগ,
ইসটা আছে, এটা কি প্রকাশ করে বলো? এটা হচ্ছে আবেগ প্রকাশ করে, বুঝছো? এটা কি প্রকাশ করে? এটা আবেগ প্রকাশ করে। কথা কি বুঝাতে পারছি? এটা কি প্রকাশ করে? আবেগ প্রকাশ করে। আচ্ছা, এরপর আসে আর কি হতে পারে? আর হতে পারে আহা কি আনন্দ। এই যে দেখো, আহা কি আনন্দ, এই আহা এটা হচ্ছে আবেগ। এরপর বলে যে ছি তুমি এত নীচ, তুমি এত নীচ, তাহলে এই যে ছিটা হচ্ছে কি? আবেগ। ওই যে গান আছে না, ছি 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 রে নি ছি, তাহলে এই ছিটা কি? এটা আবেগ শব্দ, বুঝছো? এরপর বাহ, বাহ কি চমৎকার, তাহলে দেখো এই যে কি চমৎকার, এই যে বাটা হচ্ছে কি? আবেগ শব্দ। এরপর আরো সাবাস, এটা আবেগ শব্দ, বুঝছো? এরপর উফ বড্ড ব্যথা পেয়েছি, কি পেয়েছি? বড্ড ব্যথা পেয়েছি। তাহলে কেউ যদি ব্যথা পায় তাহলে সে বলবে বড্ড ব্যথা পেয়েছি, কিন্তু সে যখন বলবে উফ, তাহলে এটা বললেই তো মনের ভিতরে একটা আবেগ তৈরি হয় না? এটা হচ্ছে কি? আবেগ শব্দ। তাহলে আবেগ শব্দের কনসেপ্টটা কি বোঝা গেছে বলো তো? এই যে একজন বললো যে হাই হাই, এই হাই হাই সর্বনাশ হয়ে গেল, এই হাই হাই এটা হচ্ছে আবেগ শব্দ, বুঝছো? বুঝছো বুঝছো? আচ্ছা, কনসেপ্ট বোঝা গেছে কিনা আমাকে একটু বলো তো? আবেগ শব্দের যে মূল যে কনসেপ্ট, এই কনসেপ্টটা বোঝা গেছে? পারবা? সহজ না? একদম ইজি। হ্যাঁ, আচ্ছা এবার আসো, জি কনসেপ্ট ক্লিয়ার। এবার চলো, এবার আমরা টাইপগুলো একটু পড়ি। হ্যাঁ, সো টাইপগুলো পড়ার আগে এখানে আমি একটু ওকে, সো এবার আমরা টাইপগুলো পড়বো। এন্ড টাইপগুলো দেখো তো খুবই সহজ, যে যেসব শব্দের সাহায্যে মনের নানা ভাব বা আবেগ প্রকাশ হয় সেগুলোকে আবেগ শব্দ বলে। এতটুকু পর্যন্ত বললেই হবে। যেসব শব্দের সাহায্যে মনের নানা ভাব বা আবেগ প্রকাশ হয়, যেসব শব্দের সাহায্যে মনের নানা ভাব বা আবেগ প্রকাশ হয় সেগুলোকে আবেগ শব্দ বলে। এবার আসো সহজভাবে বুঝাই। সিদ্ধান্ত সূচক আবেগ কি? যেটা দ্বারা তুমি সিদ্ধান্ত নিবা, যেমন হ্যাঁ যাব আমি, এই যে দেখো, তাহলে এই যে হাঁটা আছে, এই হাঁটা হচ্ছে আবেগ শব্দ। আচ্ছা, এরপর বললো যে চলো খেলি, কি খেলি? ক্রিকেট। তো তুমি বললা বেশ খেলা যায়, এই দেখো বললো যে বেশ খেলা যায়, এই যে বেশটা সেটা দিয়ে তুমি সিদ্ধান্ত নিলা, তার মানে এটা হচ্ছে আবেগ সূচক শব্দ। এরপর আসো প্রশংসা সূচক শব্দ, একটু খেয়াল করো। প্রশংসা সূচক শব্দ কি? অর্থাৎ যেটা দ্বারা প্রশংসা বলো, যেমন বাহ, খেলার পর বললো বাহ কি চমৎকার খেলো তুমি, কি চমৎকার খেলো তুমি, কি খেলো? ক্রিকেট। ওকে, বাহ কি চমৎকার খেলো তুমি, তাহলে এই বাহ দিয়ে কি করলাম? প্রশংসা করলাম। আর এরকম হতে পারে সাবাস, বাহ বাহ, বুঝছো? বুঝছো? আচ্ছা আচ্ছা, এরপর দেখো বিরক্তি সূচক আবেগ। যেমন কি হতে পারে বিরক্তি সূচক আবেগ? মানে যেটা দ্বারা খুব মানে তোমার বিরক্তি বুঝাবে, বুঝছো? ওকে, বুঝলে বইলো, মানে খুব বিরক্তি বুঝাবে। হ্যাঁ, বিরক্তি মানে তুমি কারোর উপর বিরক্ত হলো, তুমি যেটা বলো যে ছি, হ্যাঁ তুই এত খারাপ, এই যে দেখো ছি তুই এত খারাপ, এত খারাপ, এত তুই খারাপ, এত, বা বলতে পারি যে কি তুই এত খারাপ, যাই বলো, এখানে সুন্দর করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। তো বাক্যটা কি? ছি তুই এত খারাপ, তাহলে এই বাক্যে কি বোঝাচ্ছে? বিরক্তি, তোর উপর আমি বিরক্ত, তাহলে এই ছিটা হচ্ছে কি? বিরক্তি সূচক আবেগ। এরপর দেখো ভয় বা যন্ত্রণা সূচক আবেগ। যেমন বললাম যে না এ অসহ্য যন্ত্রণা, এ অসহ্য যন্ত্রণা, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো? এটা দ্বারা, এই নাটা দ্বারা খুব মানে যন্ত্রণা বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে কি? ভয় বা যন্ত্রণা সূচক আবেগ। বিস্ময় সূচক আবেগ। বিস্ময় মানে কি? আশ্চর্য সূচক। বিস্ময় মানে কি? আশ্চর্য, মানে এমন আবেগ যেটা আশ্চর্য, আশ্চর্য হয়ে গেলাম, এই অর্থে ব্যবহার করা হয়। যেমন বললাম আরে তুই এখনো মরিসনি, তুই এখনো মরিসনি, মানে আমি তো ভাবছি যে তুই মরে গেছস, কিন্তু তুই এখনো মরস নাই। তাহলে এই যে আরে, এটা দিয়ে কি? বিস্ময় প্রকাশ করে, এটা হচ্ছে বিস্ময় সূচক আবেগ। এরপর হচ্ছে করুণা সূচক আবেগ। এরপরে যে হাই হাই,
হ্যাঁ, বেচারার কি অবস্থা, এই যে দেখো হাই হাই, এটা দ্বারা কি বোঝাচ্ছে? করুণা বোঝাচ্ছে। তো এইটা হচ্ছে করুণা সূচক আবেগ। আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে এই 6 টাইপের আবেগ শব্দ কি ক্লিয়ার বলো তো? পারবা? সহজ না? জাস্ট সিম্পল, যে কোন আবেগটা কোন জায়গাতে বসাচ্ছ ওইটাই, দ্যাটস ইট, ওইটাই। হ্যাঁ, আচ্ছা, এরপর আরো 2টা আছে, এটা খুবই সহজ। সম্বোধন আবেগ, অর্থাৎ কাউকে সম্বোধন করা বুঝায়, যেমন ওগো, ওগো শুনছ, ওহে, হ্যাঁ ওহে, ওহে। তো এগুলো কাউকে আহ্বান করা বুঝায় না, এগুলো হচ্ছে সম্বোধন আবেগ। অলংকারিক আবেগ, আমি বললাম যাগ্গে অলংকারিক আবেগ। এখন অনেকে বলবো ভাই অলংকারিক আবেগ বুঝি নাই, বুঝার কিছু নাই, মানে এটা হচ্ছে হুদাই যেটা বসে, যেটা কোনো অর্থই দিবে না, যেটা বিরক্তিও বুঝাবে না, সম্বোধনও বুঝাবে না, ওটা হচ্ছে অলংকারিক আবেগ। সহজ জিনিস। আচ্ছা, এবার দেখো, একটু দেখো তো, মিলাই দেখো তো, দেখো মিলে কিনা দেখো। এই যে বোর্ডের রেফারেন্স সহ কোশ্চেনগুলো দেওয়া আছে, একটু দেখো মিলাই দেখো, দেখো মিলে কিনা, মানে যা পড়াইছি ওখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসছে, দেখো পারো। আচ্ছা বলো তো, হে বন্ধু এটা কোন ধরনের আবেগ? পারো কিনা দেখি। বাট লিখতে পারছি না কিছু। এখন দেখো, ক্লাসে তো চেষ্টা করবো আমি যা পড়াই ওইটা নোট করে ফেলার জন্য, অথবা বই থাকলে আর নোট করা লাগবে না। আমি তোমাদেরকে বলছি, আমি যেভাবে পড়াই বাংলা ভাষ বইতে ওইটাই আছে, সো তোমার আর আলাদা করে নোট করা লাগবে না। ওই জন্য তোমাদেরকে বলি যে বইটা তোমাদের হাতে থাকলে অনেক বেশি সুবিধা। অবশ্যই কি সিদ্ধান্ত সূচক হবে? জি অবশ্যই, অবশ্যই সিদ্ধান্ত সূচক, বুঝছো? আচ্ছা গুড। তাহলে ও হে বন্ধু, এটা তো সম্বোধন হবে, এটা বন্ধুকে সম্বোধন করছো না? ওকে, তাহলে দেখো হাই হাই, বাহ, আহা, হে বন্ধু, সাবাস, উহ, বেশ। তো দেখো সবগুলো, এটা আসছে ঢাকা বোর্ড 2024, এটা ময়মনসিংহ বোর্ড 2024, এটা বরিশাল বোর্ড 2024, এটা যশোর বোর্ড 2024, ঢাকা বোর্ড 2023, হ্যাঁ রাজশাহী বোর্ড 2023, এরপর হচ্ছে যশোর বোর্ড 2023। সো হোপফুলি, মানে কঠিন না, হোপফুলি কঠিন না, এবং একটু পড়লেই হয়ে যায়। আমি কি বুঝিয়ে পারছি তোমাদেরকে? বলো, এখন আবেগ থেকে যদি প্রশ্ন আসে পারবা তোমরা? একদম সহজ পড়াশোনা, পারাটা উচিত। ওকে, এইবার চলো আমরা একটু পড়ি, সর্বনাম পদ নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমত হচ্ছে সর্বনাম পদও সহজ, এগুলো খুবই সহজ। এই সর্বনাম পদের পরে আর একটা কোশ্চেন সলভ করাবো, সেটা হচ্ছে যোজক। তারপর দেখবা যে বোর্ড কোশ্চেন। আমি বলছি যে বোর্ড কোশ্চেন তুমি শুধু পারবা না, মানে বোর্ড কোশ্চেন তুমি বলবা দূর দূর, এটা কোনো পড়াই না, বুঝছো? তুমি কি বলবা যে দূর, এটা কোনো পড়া হইলো? তুমি জাস্ট 2টা ক্লাস তুমি করো, এখন একটা কোশ্চেন সলভ করবে, এরপর যোজক আর একটা কোশ্চেন, তারপর শেষে অধ্যায় ক্লোজড। এন্ড তোমার লাইফে তুমি যত জায়গায় পড়ছো এর থেকে সহজ তোমার কেউ বুঝাতে পারবে না। অনলাইন বলো, অফলাইন বলো, যত পীর বলো, যত বাবা বলো, যত কি বলে, যত ভাইয়া বলো, যত আপু বলো, এর থেকে ভালো তোমার আর কেউ বুঝাইতে পারবে না, বুঝছো? চলো আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে আচ্ছা, তো প্রথমত সর্বনাম কাকে বলে? এটাকে ইংরেজিতে বলে প্রোনাউন। সর্বনাম পদ কাকে বলে? সহজ কথা হচ্ছে বিশেষ্যের পরিবর্তে যেটি বসে তাকে সর্বনাম পদ বলে। বিশেষ্যের পরিবর্তে যা বসে তাকে সর্বনাম পদ বলে। বিশেষ্যের পরিবর্তে যা বসে তাকে সর্বনাম পদ বলে। হ্যাঁ, বিশেষ্যের পরিবর্তে যা বসে তাকে সর্বনাম পদ বলে। আচ্ছা এইবার আসো, ধরো আমি বললাম যে আসলে ছেলে ভালো, আসলে ছেলে ভালো, বুঝছো? আসলে ছেলে ভালো, তার বাপও ভালো। তোমরা তো বলছো অন্য কিছু বলবো না, আসলে ছেলে ভালো, তার বাপও ভালো। হ্যাঁ, আসলে ছেলে ভালো, তার বাপও ভালো। এবার বলো এই বাক্যে কোন শব্দটা এই যে ছেলে, এই নাউনটার পরিবর্তে বসছে? বলো। বলো, তাহলে উত্তর হচ্ছে কি? এই যে ছেলে তার, এই যে দেখো তার, সো তারটা হচ্ছে, তারটা কি বলতো? তারটা হচ্ছে সর্বনাম। তারটা কি? সর্বনাম। আচ্ছা ফাইন। এবার তোমাদেরকে এখানে আমি অনেকগুলো সর্বনাম লিখে দিই, যদিও সর্বনামের অভাব নাই, বাট তোমরা এগুলো একটু নোট করো। হ্যাঁ, অনেকগুলো সর্বনাম লিখে দিই, এগুলো তুমি আইডেন্টিফাই করতে সুবিধা হবে। আচ্ছা, সর্বনামগুলো আমি একটু লিখে দিই। আমি, তুমি, সে, তারা, যারা,
কারা, বুঝছো, মোদের, তাদের, আমাদের, তোমাদের, এগুলো তো পারবা। এইগুলো একটু খেয়াল করো। অপর, পর, অন্য, নিজ, স্বয়ং, বুঝছো, এরা, বুঝছো। তারপর হচ্ছে আমায়, এগুলো হচ্ছে সর্বনাম, এরকম অভাব নাই। এরপর হচ্ছে কি, পরস্পর, এগুলো হচ্ছে সর্বনাম। আপোষে, এগুলো হচ্ছে সর্বনাম। কোথাও, এগুলো সর্বনাম। কিছু, হ্যাঁ, কোনো, এগুলো সর্বনাম। লিখে নাও, অনেক সর্বনাম আছে যেগুলো ইম্পর্টেন্ট সর্বনাম, ওগুলো আমি লিখে দিলাম। খাতায় একটু লিখে নাও, লিখে আমাকে বলো ডান। খাতায় একটু লিখে নাও, লিখে আমাকে বলো ডান। খাতায় লিখো, লিখে আমাকে বলো ডান। হ্যাঁ, আচ্ছা, কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝছো? ওকে, ভেরি গুড। আচ্ছা, তো তোমাদেরকে আমরা একটা মানে প্রত্যেকটা টপিকের নোটের উপর মানে এটার হবে আমাদের যেই একটা কন্টেস্ট চলবে। আমি বারবারই আমি আমার বাংলাবাজ কোর্সের শুরুতে আমি বলি, দেখো তুমি নর্মালি তুমি যদি চিন্তা করো, আমি বাংলাবাজ কোর্সের শুরুতে আমি বলি যে মানে বাংলাবাজ কোর্স হচ্ছে এমন একটা কোর্স যেটা আমি যদি সুস্থ থাকি তো বাংলাদেশের অনলাইন এর থেকে একাডেমিক ভালো বাংলা অন্য কোথাও তুমি শিখতে পারবে না। এটা আমি খুব মানে নিজের উপর খুব আত্মবিশ্বাস নিয়ে বলি। এটা আমি বলি এই কারণে, এটা তুমি কোর্সের পরে তুমি মিলাবা, কারণ এখানে শুধু একটা, এখানে খালি পড়ানো হয় না, এখানে পড়ানো ছাড়াও এখানে আরো অনেক কিছু আছে। যেমন এখানে একটা জিনিস আছে, হ্যাঁ, একটা জিনিস আছে। সেই জিনিসটা কি, এই যে ধরো একটা টপিক পড়ানো হয়েছে না, এই টপিকের উপর নোট চ্যালেঞ্জ। সো নোট চ্যালেঞ্জে তোমাদের প্রত্যেককে, নোট চ্যালেঞ্জে আমরা একটা নোট চ্যালেঞ্জে তোমাদেরকে গিফট পাঠাই দিই, যেই কোনো গিফট, মানে অনেক ফোন পাঠাই, অনেক সময় পাওয়ার ব্যাংক পাঠাই। সেরকম 3টা গিফট, 3জনকে, প্রত্যেকটা নোটের উপর আমরা 3জনকে গিফট পাঠাই। এখন নোটগুলো কি হবে এটা আমি বলে দিব। নোটগুলো আমাদের বন্দি পাঠশালার গ্রুপে পোস্ট করবা, সেখান থেকে সেরা 3জনকে আমরা নির্বাচিত করব। কথা কি বোঝা গেছে? সেরা 3জন। এখন নোট তুমি যত সুন্দর করে লিখতে পারো, তোমাদের যাদের নোট হবে, এই যে এটা কিন্তু এই নোট থাকবে, আজকে আমি নোট দিব, নোট দেওয়ার পর তোমাদের 2-3 দিন সময় থাকবে, এর ভিতরে যারা যত তাড়াতাড়ি নোট দিবা 3জনকে আমরা কুরিয়ারে হচ্ছে পাঠাই দিব। পাওয়ার ব্যাংক পাঠাবো, বাটম ফোন পাঠাইবো, বই পাঠাইবো, উপন্যাস পাঠাইবো, অনেক কিছু। মানে এটা তোমাকে বলবো না যে কি পাঠাইছি, এটা একটা সারপ্রাইজ, বাট খুব চমৎকার জিনিসগুলো আমরা পাঠাই। ওকে, সো এইটা আমাদের থাকবে। অ্যান্ড এটা যখন তোমরা লিখবা তখন তোমরা এইটার হেডলাইন, ট্যাগলাইনটা হবে এরকম যে বাংলাবাজ, এটা হচ্ছে প্রথমটা, বাংলাবাজ নোট চ্যালেঞ্জ, বাংলাবাজ নোট চ্যালেঞ্জ। ওকে, এখন মেয়েরা সাধারণত অধিকাংশ ক্ষেত্রে নোটগুলো বেশি নেয়, ছেলেরা পারে না। আমার বিশ্বাস এবার ছেলেরাও পারবে। অ্যান্ড যত রং চং, যত কালি কলম যা আছে সবকিছু দিয়ে ডিজাইন করে সুন্দর করে নোটগুলো দিবা। তো কয়টা কোশ্চেন থাকবে সেগুলো আমি দিয়ে দিব, কোশ্চেনগুলোর উপরে তোমরা নোট করে আজকের ক্লাসের পরে হচ্ছে তোমরা সেগুলো দিয়ে দিবা। ওকে, সো দেখা যাবে যে নোট চ্যালেঞ্জে, বাংলাবাজ নোট চ্যালেঞ্জের প্রথম কন্টেস্টে, এটা হচ্ছে আমাদের প্রথম, প্রত্যেকটা টপিকের উপর আমি আলাদাভাবে ঘোষণা দিব এবং কোশ্চেনগুলো তোমরা দিয়ে দিব, ওইটার উপরে তোমরা নোট করবা। অ্যান্ড নোটগুলো কত চমৎকার হয় সেটা আমি দেখব। অ্যান্ড দেখা যাবে যে সেটা আসলে কেমন হয়। এবং মনে রাখবা নোটের যে প্রথম হচ্ছে আমার যেই কোনো একটা ছবি থাকবে নোটে, এরকম প্রথম যেটা আমার একটা ছবি থাকবে, এরপর হচ্ছে পরেরটা হচ্ছে নোট থাকবে, এরপর যেগুলো এগুলো নোট দিয়ে দিবা, এইভাবে করবা আর কি। হ্যাঁ, সো দেখা যাক কি হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, সব অ্যাপ্রুভ করা হবে, সব অ্যাপ্রুভ করা হবে। আচ্ছা ফাইন, তো চলো আমি আবার আলোচনায় চলে যাই। তো খেয়াল করো, তো এখন এখানে যেটা ছিল, তো আমরা একটু সর্বনামে যাই, প্লিজ ভালো করে বুঝো। পুরুষবাচক বা ব্যক্তিবাচক সর্বনাম হচ্ছে যেই সর্বনামটা দ্বারা খুব সহজ কথা পুরুষকে বোঝায়। মানে পুরুষ বলতে এই পুরুষ মানে কি, ব্যক্তিকে বোঝায়। এই পুরুষ মানে খালি পুরুষ না, ব্যক্তিকে বোঝায়। যেমন দেখো আমি, তুমি, তোমরা, তো এইগুলো দ্বারা কি বোঝায় বলো? ব্যক্তিকে বোঝায়। এই জন্য এগুলো হচ্ছে পুরুষবাচক বা ব্যক্তিবাচক সর্বনাম।
এবার আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম হচ্ছে যেটা দ্বারা নিজেকে বুঝায়, নিজে। যেমন দেখো নিজ, স্বয়ং, এগুলো হচ্ছে আত্মবাচক। ওই যে ইংরেজিতে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে না, এটা আর কি। সামীপ্যবাচক সর্বনাম, সামীপ্য মানে হচ্ছে কাছে, অর্থাৎ কাছের জিনিসকে বোঝাতে যেই সর্বনামটা ব্যবহার করা হয়। যেমন খেয়াল করো, এই কলম, এই যে দেখো এই কলম, এটা বিশেষণ হিসাবে, এটা বিশেষণ হিসাবে কি নির্দিষ্টতাবাচক বিশেষণ, আর সর্বনাম হিসাবে সামীপ্যবাচক বিশেষণ, সামীপ্যবাচক সর্বনাম। আচ্ছা বলো তো, এই কলম, কলমটা কি দূরে না কাছে? আমাকে একটু বলো তো ভাইয়া, কলমটা কি দূরে না কাছে? দূরে না কাছে? কাছে। এই যে কাছে, এই জন্য এইটাকে বলে, এটা হচ্ছে কি সামীপ্যবাচক সর্বনাম। তাহলে ব্যক্তিবাচক সর্বনাম যেটা দ্বারা শুধু ব্যক্তিকে, ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আত্মবাচক সর্বনাম নিজ, স্বয়ং, অর্থাৎ যেটা নিজেকে বোঝায়। আর সামীপ্যবাচক সর্বনাম, সামীপ্যবাচক সর্বনাম কি? সামীপ্যবাচক সর্বনামটা হচ্ছে যেটা দ্বারা কি বুঝায়, যেটা দ্বারা ওই যে কাছের জিনিসকে বুঝায়। তাহলে দূরের জিনিসকে বোঝাতে কি ব্যবহার করে? দূরত্ববাচক সর্বনাম। এবার বলো, দূরের জিনিসকে, কাছের জিনিসকে ব্যবহার করতে বলি এই, তাহলে দূরের জিনিসকে ব্যবহার করতে কি বসাবো? আমাকে বলো তো, বলো। কাছের জিনিসকে ব্যবহার করতে বসাবো এই, তাহলে দূরের জিনিসকে ব্যবহার করতে কি বসাবো বলো তো? দূরের জিনিসকে ব্যবহার করতে বসাবো ওই, তাহলে ওইটা হচ্ছে কি দূরত্ববাচক সর্বনাম। এরপর সাকল্যবাচক সর্বনাম মানে বহুবচন বুঝাতে, বহুবচন মানে সহজ কথা সবাইকে বুঝাতে যেটা বসে সেটা হচ্ছে সাকল্যবাচক। যেমন কি সব, সকল, সবাই, এগুলো হচ্ছে সাকল্যবাচক, মানে সবাইকে বুঝাতে যেটা বসে সেটা হচ্ছে সাকল্যবাচক সর্বনাম। বুঝছো? সেটা কি সাকল্যবাচক সর্বনাম। এর পাশে প্রশ্নবাচক সর্বনাম। যেমন দেখো কে, কারা, ওই যে প্রশ্নবাচক বিশেষণ পড়ছো না, এরকম কে, কারা, কেন। গুড 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 গুড। এটা বলতেছে ওই মামা না, না প্লিজ। আচ্ছা এরপর দেখো দূরত্ববাচক, এটা তো বললাম। ও আচ্ছা, এরপর দেখো অনির্দিষ্টতা জ্ঞাপক, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি বললাম চলো কোথাও ঘুরে আসি, চলো প্রিয়তমা কোথাও ঘুরে আসি। এখন কি প্রিয়তমার নিয়ে কি কক্সবাজার যাবে আর না সেন্ট মার্টিন যাবা, এটা কি ফিক্সড? আমি বললাম কোথাও ঘুরে আসি, তো সে বলবে না আচ্ছা কই ঘুরে আসবা, তখন তুমি বললো কক্সবাজার। তাহলে ভালো হইলে কইবে না যাবো না, আর খারাপ হইলে কমো চলো। তাহলে এখন দেখো এই যে কোথাও, কোথাও দিয়ে কি নির্দিষ্ট করে বুঝায় না, তার মানে এটা হচ্ছে অনির্দিষ্টতা সর্বনাম। আচ্ছা এরপর বলো যে কিছু, হ্যাঁ আমার কিছু বন্ধু আছে, বাট কতজন বন্ধু, দিস ইজ নট ফিক্সড। বুম বুম, খেয়াল করো। তাহলে এটা হচ্ছে অনির্দিষ্টতাবাচক কি, অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। এরপর যে কোন, আমি বললাম যে কোন একজন এসেছে, আমি বললাম যে কোনো কথা নাই, তার মানে কোন কথাটা কিন্তু ফিক্স না। কোন লোক, কোনো মানুষজন নাই, তার মানে কয়জন মানুষ, এটা কিন্তু ফিক্স না। বুঝছো? আচ্ছা এরপর হচ্ছে ব্যতিহারিক। ব্যতিহারিক বলতে বুঝায় দুই পক্ষ, দুই পক্ষ যে সর্বনামে থাকে। যেমন দেখো পরস্পর, এখানে কিন্তু একটা পক্ষ না, দুই পক্ষ, পরস্পর। আচ্ছা এরপর আসো সংযোগ জ্ঞাপক কি। যেমন যে, এটা সংযোগ জ্ঞাপক, মানে দুইটা বাক্যের মধ্যে এটা সংযোগ করে। যেমন হ্যাঁ তুমি বললে, বললে যে তুমি আসবে, এই যে দেখো তুমি বললে যে তুমি আসবে, এই যে দেখো তুমি বললে, এটা একটা অংশ, তুমি আসবে এটা একটা অংশ। ওকে, তাহলে এই যে দেখো যেটা আছে, এই যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে তোমাদের সর্বনাম, সংযোগ জ্ঞাপক, অর্থাৎ দেখো দুইটা বাক্যের মধ্যে এটা সংযোগ করছে। এরপর হচ্ছে অন্যদিবাচক। অন্যদিবাচক কি, বসে বসে লিখি। অন্যদিবাচক কি, অর্থাৎ যেটা দ্বারা অন্য কাউকে বুঝায়। যেমন দেখো অন্য, অপর, পর, এগুলো হচ্ছে অন্যদিবাচক। সহজ। সে যে কেন এলো না, হেনা কক্সবাজার। তো তুই কেমনে জানোস হেনা যে কক্সবাজার? হেনা যে কক্সবাজার এটা তুই কেমনে জানোস? কথা কর, তুই কি হেনার লগে কক্সবাজার গেছস? মানে বুঝলাম না ভাই, কক্সবাজার শুনলে তোকে শরীরে এত তেল চলে আসে কই থেকে? হ্যাঁ আপনা আপনি, ভেরি গুড। আচ্ছা এইবার দেখো আমরা একটা কোশ্চেন সলভ করি। রাজশাহী বোর্ড 2016 উল্লেখিত অনুচ্ছেদ থেকে সর্বনাম পদ খুঁজে বের করো। তাহলে দেখো এখান থেকে সর্বনাম পদ খুঁজে বের করো। একটা লিখছে এবং অথবা, তন্নি তোর মারমু, তোর কপালে বিয়ে নাই, এই মেয়েকে ওর কপালে বিয়ে নাই, তো তোর কোনো বেটা বিয়ে করবে না। তুই পড়াইতেছিস সর্বনাম, ওকে এবং আর, এগুলো কি সর্বনাম? বুঝছো? আচ্ছা তাহলে দেখো কবি কাজী নজরুল ইসলাম জীবনের পরিণাম অত্যন্ত করুণ
মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত হয়ে 1942 সাল থেকেই তিনি ছিলেন নির্বাক ও ভাবশূন্য। 1976 সালে কবির জীবন প্রদীপ নির্বাপিত হলে তার সমাধি রচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে। গানে তিনি এই আশা ব্যক্ত করেন, মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, তার সেই ইচ্ছা পূর্ণ হয়েছে। একদম ইজি। তাহলে দেখো এটার উত্তর কিভাবে, জাস্ট এভাবে সর্বনাম লিখবা। ওকে, আচ্ছা এইবার দেখো একটু দ্রুত 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 দ্রুত। আচ্ছা এরপর দেখো এখানে দেখো এই যে তিনি, এটা একটা, তাহলে তিনি। এরপর দেখো তার, এই যে দেখো তার একটা, হ্যাঁ তার, কমা কমা তার, হ্যাঁ কমা গানের তিনি, এই যে দেখো তিনি, এটা কিন্তু এখানেও আছে। এখন তিনি যেহেতু একবার নিচে আর নেওয়ার দরকার নাই, এইটা একটা, কমা মসজিদের পাশে আমাই, এই যে দেখো আমাই, এটা একটা, হ্যাঁ কমা তার, তার তো একবার নিছি, এই জন্য এটা আর দরকার নাই, দেখছো। তারপর হচ্ছে সে, এটা একটা, শেষ। তাহলে দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, দেশ, শেষ 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 শেষ। বুঝছো? লাস্ট আর একটা কোশ্চেন আছে, পারবা? বলো। একদম ইজি, মানে পানির মতো সহজ, পানির মতো সহজ। আচ্ছা আর আছে অনুসর্গ, হ্যাঁ এখানে একটা অনুসর্গ বাদ আছে, সেটা হচ্ছে অভিমুখে, এটা লিখে নাও। আচ্ছা এই অনুসর্গগুলো এটা হচ্ছে ঠাড়া মুখস্থ, ঠাড়া মুখস্থ, হ্যাঁ মানে অনুসর্গগুলো জাস্ট মুখস্থ করে ফেলবা, এগুলোর কোনো কাজ নাই, জাস্ট আসবে আনসার করে দিবে। এটা একটা স্ক্রিনশট নিয়ে লিখো, ডান। এগুলো মুখস্থ করে ফেলবা। আচ্ছা সরি, স্ক্রিনশট পরে নাও, আগে এগুলো এই অনুসর্গগুলো 5 বার পরে লিখো, ডান। একটা স্ক্রিনশট নিয়ে নাও, প্লাস 5 বার পড়ো, তাহলে একটু পর যখন বোর্ড কোশ্চেন সলভ করবো তখন বুঝতে পারবা, ধরতে পারবা, নাহলে কিন্তু ব্যাপারটা তুমি ধরতে পারবা না, বুঝছো? সো 5 বার এটা নাও। দ্রুত দ্রুত 5 বার পড়ো, তাইলে এখন যারা পড়বা না ওগুলো লাঠে আমি গ্রুপ থেকে বাইর করে দেবো। বলছি পড়ার লাগে, না পড়লে কিন্তু কোশ্চেন সলভ করতে পারবে না বাবা, মেজাজ খারাপ করো না, যেমনি বলি ওমনে শুনো। 5 বার পড়ো। হ্যাঁ ক্লাসে শেষে স্লাইড পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে ওকে ডান, হ্যাঁ আচ্ছা এবার আসো, হ্যাঁ এবার আসো আমরা একটু দেখি কই স্লাইড চেঞ্জারটা কই। ওকে এবার আসো আমরা লাস্ট কোশ্চেনে চলে যাই। যোজক কাকে বলে, কত প্রকার, কি কি? খুবই সহজ। দেখো ভাইয়া যোজক কি? যোজক হচ্ছে ওই যে ইংরেজিতে কনজাংশন বলছো না, অ্যান্ড অর, এই বাংলাতে এগুলোকে বলো যোজক। এখন আসো অনেকগুলো যোজক তোমাদেরকে একটু লিখে দিই, আর খাতায় লিখো, এগুলো খাতায় লিখো। এবং, ও, অথবা, কিন্তু, অথচ, ওকে। এরপর হচ্ছে কি, বা, নয়, তবে, তবু, তবু বা তবুও যাই বলো, হয়তো, নয়তো, বরং, বরং, সুতরাং, সুতরাং, বুঝছো? তারপর কি, কিংবা, বুঝছো? এরকম অভাব নাই, অনেকগুলো আছে, হ্যাঁ। কিংবা, নইলে, তাহলে, এটাও যোজক হিসাবে হয়। তাহলে এগুলো হচ্ছে যোজক, বুঝছো? লিখে নাও দ্রুত।
ওকে, হ্যাঁ নতুবা এটাও হবে, নতুবা খাতায় লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও, এরকম অভাব নাই, অনেকগুলো আছে। হ্যাঁ অতএব, হ্যাঁ এই যে অতএব এটাও হবে, অতএব বা তো লিখলাম, কিংবা এটাও লিখলাম। বুঝছো? ডান, ওকে সিম্পল। এবার চলো আমরা একটু দেখি, হ্যাঁ এটা একটু দেখি। তো প্রথম কথা হচ্ছে যোজক কাকে বলে, কত প্রকার কি কি, এই কোশ্চেনটা আসবে। তো যোজক কাকে বলে, যে শব্দ শ্রেণী দুটো বাক্য, খেয়াল করো, যে শব্দ শ্রেণী, যে শব্দ শ্রেণী দুটো বাক্য কিংবা দুটি পদের মধ্যে সংযোজন কিংবা বিয়োজন অথবা সংকোচন ঘটায় তাকে যোজক বলে। এতটুকু পর্যন্ত পারবা। এবার দেখো এটা টাইপটা দেখো, সাধারণ যোজক অর্থাৎ যেটা প্লাস যুক্ত করে, যেমন আর এবং এগুলো কিন্তু বাক্যের মধ্যে প্লাস যুক্ত করে, তাই না? যেমন দেখো রহিম বা আমি যাব, খেয়াল করো রহিম এবং আমি যাব। তাহলে দেখো রহিম এবং আমি যাব। এখন দেখো তো এই যে রহিম এবং আমি যাব, দেখো রহিম আর আমি দুইটাকে যুক্ত করছে এই এবং পদটা এসে, তার মানে এটা হচ্ছে কি সাধারণ যোজক। আর বৈকল্পিক যোজক কি, মাইনাস করে। বৈকল্পিক যোজক কি করে, মাইনাস করে, বাদ দেয়। যেমন দেখো চা না হয় কফি খাবো, চা না হয় কফি খাবো, তাই না? তাহলে দেখো চা না হয় কফি খাবো, এখন হয় চা খাবো না হলে কফি খাবো। তাহলে দেখো এই যে না হয়টা আছে, এটা হচ্ছে বৈকল্পিক যোজক। আর বিরোধমূলক যোজক কি, যেমন এই যে প্লাস এরপর হচ্ছে মাইনাস, মানে একটা অংশ পজিটিভ থাকে, পরের অংশটা নেগেটিভ থাকে। যেমন আমি বললাম যে আসলে ছেলে ভালো, আসলে ছেলে ভালো, হ্যাঁ কিন্তু রাতে কি, রাতে পড়ে না, রাতে পড়ে না। তাহলে দেখো এই যে আসলে ছেলে ভালো এটুক কিন্তু পজিটিভ, রাতে পড়ে না এটুক নেগেটিভ। এই যে দেখো পজিটিভ নেগেটিভ বাক্যের মাঝখানে যেটা বসে এটা হচ্ছে বিরোধমূলক যোজক। এটা কি বিরোধমূলক যোজক। হ্যাঁ আচ্ছা, এরপর হচ্ছে কি কারণবাচক যোজক, অর্থাৎ যেই যোজকটা দ্বারা কারণ বুঝাবে, কারণ। যেমন দেখো দ্রব্যের দাম বেশি তাই চাহিদা কম, দ্রব্যের দাম বেশি তাই চাহিদা কম। ওকে, তাহলে দেখো দ্রব্যের দাম বেশি তাই চাহিদা কম। এখন এইখানে খেয়াল করে দেখো, এই যে দেখো দ্রব্যের দাম বেশি, দেখো দ্রব্যের দাম বেশি তাই চাহিদা কম। এখন দেখো এই যে দ্রব্যের দাম বেশি তাই চাহিদা কম, একটু খেয়াল করে দেখো। এখন এইখানে দেখো তো এই যে চাহিদা কম হওয়ার পিছনে কারণটা কি, দ্রব্যের দাম বেশি। এই যে দেখো একটা অংশ আরেকটা অংশের কারণ বুঝায়, এই জন্য তাইটা হচ্ছে, এটা হচ্ছে কারণবাচক যোজক। আর সাপেক্ষ যোজক হচ্ছে এগুলো জোড়া জোড়া আকারে হয়, যদি তবে, হ্যাঁ ওই যে যদি বলো তবে আসবো, যখন তখন, যখন বলবে তখনই আসবো। তো এগুলো হচ্ছে কি সাপেক্ষ যোজক। বুঝছো? ওকে, সো চাইলে স্ক্রিনশট নিতে পারো, চাইলে নোটও করতে পারো। তাহলে এইবার আসো আমরা একটু বোর্ড কোশ্চেন সলভ করবো। আমরা দেখব যে আসলে আমরা যা পড়ছি তার বাহিরে থেকে কোশ্চেন আসার কোনো সুযোগ আছে কিনা, ওইটা আমরা দেখবো। এখন এটা আমরা কি করব, দেখবো। সো চলো আমরা দেখি যে আসলে আমরা যা পড়ছি তা কি আসলে গাল গল্প নাকি আসলেই বোর্ডে তা থেকে কোশ্চেন আসে, আমরা সেটা একটু খোঁজার জন্য চেষ্টা করব। ওকে আচ্ছা, তো চলো আমরা একটু দেখি ময়মনসিংহ বোর্ড 2024। একদম মানে বললাম না ভাই, মানে এত ইজি পড়া তুমি মানে কল্পনাই করতে পারবে না। বাংলা প্রথম পত্র কবে থেকে শুরু করলেন? প্রায় সোজা বানিয়ে দিব বাংলা প্রথম। কি রে ভাই, মনে হয় অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আমি মাত্র ক্লাস চলতেছে আজকে 2 নাম্বার, তাও একই টপিকের উপর 2টা ক্লাস চলতেছে। কোর্সে তো আউটলাইন দিলাম ওইটা। আচ্ছা তাহলে দেখো জাস্ট আইডেন্টিফাই করো, যে কোনো 5টা আইডেন্টিফাই করলেই হবে। একটু দেখো পারো কিনা।
এইগুলো আমাদের এই যে এই বইটাতে যারা অর্ডার দিছো তারা পাবা, তাদের কাছে দেখবে যে গত 10 বছরে তোমাদের কাছে মানে কোশ্চেন চলে যাবে। হ্যাঁ, মানে গত 10 বছরের বিগত সালের কোশ্চেন আমাদের এই বইটাতে আছে। তো এটা তোমরা অর্ডার দিয়ে নিও। এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে একেবারে 24 থেকে শুরু করে কোশ্চেনগুলো দেওয়া আছে, 24 থেকে শুরু করে সবগুলো কোশ্চেন এখানে দেওয়া আছে, বুঝছো? দাও সলভ করো। ওকে, দেখো আমি কিন্তু জিজ্ঞেস করবো কার কয়টা হবে। জি, সম্পূর্ণ এটা স্লাইডের পিডিএফ দিয়ে দিব তোমাদেরকে। ওকে, আসো। বাহ, এটা কি? আবেগ। বাটা কি? আবেগ। ওকে, আচ্ছা। এরপর দেখো প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে কেমন সৌন্দর্য? একটু দ্রুত, একটু ফাস্ট আনসার করো। যারা লিখতে পারবে না তারা খাতায় হলো লিখো। তাহলে কেমন সৌন্দর্য? প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে এটা হচ্ছে বিশেষণ। আচ্ছা, এরপর দেখো নিজ। নিজে, এটা কি? সর্বনাম। সর্বনাম। আচ্ছা, এরপর দেখো আর, এটা কি? যোজক। জোরে, এটা কি? এই যে উঠলো, ক্রিয়াকে বিশেষায়িত করতেছে, তার মানে এটা কি? ক্রিয়া বিশেষণ। ওকে, নীল, এটা কি? বিশেষণ। আচ্ছা, এরপর দেখো আগামীকাল তুমি একবার এসো। এসোটা কি? ক্রিয়া। এসো কি? বলো, ক্রিয়া। ময়না, ময়না কি? বিশেষ্য। এটা পাখির নাম না? শেষ। এবার বলো কার কয়টা হয়েছে? কার কয়টা হয়েছে বলো? ঠিক আছে, ওকে, পারবা? গুড। এই যে 4টা হয়েছে, সবগুলা ভেরি গুড, সবগুলা হয়েছে, একদম ইজি, পারবা তোমরা। আচ্ছা, এবার আসো বরিশাল বোর্ড 2024। এটা দেখো উকি, এটা কি? উকি, এটা কিন্তু আবার ফুকি না, এটা কি? উকি, উকি মারে। এরপর দেখো অনেকক্ষণ ধরে, এটা কিন্তু তোমাদেরকে গতকাল মানে প্রথম ক্লাসে পড়াইছি একদম এই উদাহরণটা। আহা, এটা তো পারবাই। রোগা, এটাও পারবা। মন, এটা পারবা। মানুষ, এখানে মূলত মানুষ বা মানুষ ধর্ম যাই বলো, সমস্যা নেই। তারপর দেখো বেশ, এটা কি? নাচতে, এটা কি? এটা আরো ইজি, আরো ইজি, আরো 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 ইজি। দেখছো সবার 8টা 7টা 6টা, ভেরি গুড, ভেরি গুড, জোস জোস জোস। যেগুলো তোমরা পারবা এগুলো আমি দেখিয়ে দিই। যেমন আহা, এটা তো পারবাই, এটা কি? আবেগ। আচ্ছা, তোমরাই করো, আমি করতাম না। আকবারাই আমি না করি। ওকে, আচ্ছা, ও এটা তাই না? তাহলে দেখো এটা দেখো, আচ্ছা এটা দেখো দুঃসাহসীরা দেয় উকি। উকি এটা কিন্তু নাম, সেটা বিশেষ্য। আচ্ছা, এরপর দেখো অনেকক্ষণ ধরে হাঁটছে, এই যে ক্রিয়াকে বিশেষায়িত করতেছে, তার মানে এটা হচ্ছে কি? ক্রিয়া বিশেষণ। ওকে, আচ্ছা এরপর দেখো রোগা মানুষ, এই যে দেখো মানুষকে বিশেষায়িত করতেছে রোগা, তার মানে এটা হচ্ছে কি? বিশেষণ। আচ্ছা, এরপর দেখো মন, মন কিন্তু বিশেষ্য। মন, এটা কিন্তু বিশেষ্য। হ্যাঁ, আচ্ছা এরপর দেখো মানুষ ধর্ম, এটাও বিশেষ্য। মানুষ বা মানুষ ধর্ম, এটাও কি? বিশেষ্য। বেশ, এটা কি? আবেগ। এটা তো আজকেই পড়াইলাম। আচ্ছা, এরপর দেখো নাচতে, এখানে একটা ব্যাপার আছে। দেখো নাচতে, এটা ক্রিয়া, ডেফিনেটলি এটা ক্রিয়া, কিন্তু এটা যদি সমাপিকা ক্রিয়া হইতো তাহলে তুমি শুধু ক্রিয়া লিখলে হইতো, বাট এটা কিন্তু সমাপিকা ক্রিয়া না। এই জন্য এটা যেহেতু অসমাপিকা ক্রিয়া, মনে রাখবা
অসমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়া লিখতে হবে, শুধু সমাপিকা ক্রিয়া হলে ক্রিয়া লিখে দিলে হয়ে যাবে, এছাড়া হবে না। আচ্ছা এইবার বলো এখানে কার কয়টা হয়েছে? উকি ক্রিয়া না, এই যে দেয়টা হচ্ছে ক্রিয়া, দেখো এই যে দেয় হচ্ছে ক্রিয়া, উকি কিন্তু বিশেষ্য। কার কয়টা হয়েছে বলো তো? এবার আসো যশোর বোর্ড 2024 সলভ করো। পায়ে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে চললাম, এরপর দেখো দারুণ সুন্দর দেখতে, এরপর দেখো সুখের লাগিয়ে ঘর বাঁধিনু, বাঁধিনু মানে হচ্ছে বাঁধিলাম, মানে সুখের জন্য ঘর বাঁধলাম। বুঝিলাম, সবাই, বিপদ, বেশ, কাজটা ভালোভাবে, একেবারে ইজি, একেবারে ইজি। দেখো তোমরা তো সব আনসার করতেছো, কিন্তু মজার বিষয় হচ্ছে যে পরীক্ষাতে কিন্তু তোমাদেরকে সব আনসার করতে বলবে না, পরীক্ষাতে বলবে যে কোনো 5টা আনসার করো, তো তুমি কিন্তু যে কোনো 5টা আনসার করলে হয়ে যায়, বুঝছো? তো তোমাদেরকে আমরা হচ্ছে নোট কন্টেস্টে যেই কোন কোন প্রশ্নগুলো থাকবে ওই প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দিব, তোমরা হচ্ছে নোট কন্টেস্টে অংশগ্রহণ করবা সবাই। এন্ড আমাদের যে বন্ধু পাঠশালা যে গ্রুপ আছে ওই গ্রুপে সবাই অংশগ্রহণ করবা, এন্ড তোমাদেরকে কুরিয়ারে আমরা হচ্ছে আমাদের যেই গিফট সেই গিফটটা কিন্তু তোমাদেরকে পাঠাই দিব। ওকে, সো প্যারার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওকে আচ্ছা ফাইন, এইবার আসো আমরা একটু দেখি পায়ে হাঁটা পথ, এটা কিন্তু পথের বিশেষণ। কেমন পথ? পায়ে হাঁটা পথ, সো এটা বিশেষণ। ওকে আচ্ছা, এরপর দেখো দেখতে সুন্দর, তাহলে দেখতে সুন্দর, সুন্দরের বিশেষণ। তাহলে এই যে দেখো সুন্দর, সুন্দরের বিশেষণ হচ্ছে কি? আবার দারুণ, মানে কেমন সুন্দর? দারুণ সুন্দর। তাহলে এটা হচ্ছে কি? বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ, মানে এই যে ভাববাচক বিশেষণ যেটা ওইটা, তো ভাববাচক বিশেষণ না লিখে তোমরা লিখবে বিশেষণের বিশেষণ। আচ্ছা বাঁধিনু মানে কি? বাঁধিনু মানে হচ্ছে বাদলাম, বাঁধিনু মানে কি? বাদলাম, তো বাদলাম এটা তো ক্রিয়া, ক্রিয়া। ওকে আচ্ছা বুঝিলাম, এটাও তো ক্রিয়া। আচ্ছা এরপর দেখো সবাই, এটা কি? সর্বনাম। আচ্ছা এরপর দেখো বিপদ, এটা কি? বিশেষ্য। এরপর কি? বেশ, এটা আবেগ। এরপর দেখো কাজটা ভালোভাবে সম্পূর্ণ হয়েছে, তাহলে এই যে হয়েছে ক্রিয়ার বিশেষণ, কিভাবে হয়েছে? ভালোভাবে, তাহলে এটা ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। দারুণ হচ্ছে বিশেষণের বিশেষণ, একজন প্রশ্ন করছো, মানে দারুণ হচ্ছে বিশেষণের বিশেষণ। যেমন এই যে দেখতে সুন্দর, কেমন সুন্দর? সুন্দরের বিশেষণ, আবার দারুণ, বুঝছো? আচ্ছা দারুণ ক্রিয়া বিশেষণ না? না, ক্রিয়া বিশেষণ না। ঠিক আছে, হ্যাঁ সর্বোচ্চ বড়জোর তুমি যদি ক্রিয়া বিশেষণের বিশেষণ দিতে পারো, ধরো এটা ক্রিয়া, এই ক্রিয়ার বিশেষণ ধরো সুন্দর ধরলা, তাহলে সুন্দর এটা বড়জোর ক্রিয়া বিশেষণের বিশেষণ দিতে পারো। ওকে, তো বিশেষণের বিশেষণ দিলেও ভুল হবে না, সমস্যা নাই, ভুল হবে না। আচ্ছা এইবার বলো কার কয়টা হয়েছে? ভাই নোট কন্টেস্টের পুরস্কার কি দেওয়া হবে? খুব ভালো পুরস্কার দেওয়া হবে, যেটা তোমাদের খুব ভালো কাজে লাগবে। বললাম না, মানে এইটা সারপ্রাইজড, এটা তোমার জন্য সারপ্রাইজ থাকবে, এন্ড তোমরা সারপ্রাইজড হবা আমাদের এই সারপ্রাইজ দেখে। ওকে, সো তোমাদেরকে কিন্তু কুরিয়ারে পাঠাই দেওয়া হবে, সো চিন্তার কোনো কারণ নাই। সবাই নোট কন্টেস্টে ডেফিনেটলি অংশগ্রহণ করবা। ওকে, নোট কন্টেস্টে ডেফিনেটলি অংশগ্রহণ করবা। ওকে, বুঝতে পারছো? আচ্ছা সবাই বিশেষ হবে না? না রে, সবাই তো সর্বনাম, ওই যে সবাই, সব, সকল, এগুলো সাকল্যবাচক সর্বনাম। ওকে, নোট কি এসব তুলতে হবে? নোট আমরা দিয়ে দিব, নোট দিয়ে দিব, যে কিরকম নোট হবে ওটা ইয়ে করে দেওয়া হবে। ওকে, সো সবাই আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু জানিয়ে দাও। হোপফুলি তোমাদের কাছে আজকের ক্লাসটা ভালো লেগেছে, এবং ভালো লাগলো অবশ্যই তোমরা আমাদের যে বন্ধু পাঠশালা গ্রুপ, আগের দিন তোমরা আসলে মানে রিভিউ দাও নাই, এটা আমি খুব কষ্ট পাইছি। তো আজকে আমার বিশ্বাস তোমরা সবাই রিভিউ দিবা, এটা আমি কি তোমাদের কাছে এই আশা করতে পারি? বলো তো, এই আশা কি করতে পারি যে তোমরা সবাই রিভিউ দিবা? তোমাদের কাছে এই প্রত্যাশা কি করতে পারি? বলো, পারি? যদি পারি, এই আশা যদি তোমাদের কাছে করতে পারি, তাহলে তোমরা প্লিজ আজকের ক্লাসের অবশ্যই রিভিউ দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে ভালো থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।